দিনের বাছাই করা বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভোটের মুখে প্রথম অ্যাকশন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের। অপসারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ আইপিএস অফিসার রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর নির্দেশের সঙ্গে সঙ্গে তৎপর প্রশাসন। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার প্রমোটার। ফের সুপ্রিম কোর্টের তোপে পড়লেন সিবিআই। নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশের ডেডলাইন বাঁধল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে অনড় নওশাদ। 100% তৈরি ভাঙড়ের বিধায়ক। সোমবারে সিদ্ধান্ত নেবেন নওশাদ সিদ্দিকী। বাংলায় আসন দফা চূড়ান্তর পথে বামফ্রন্ট এবং কংগ্রেসের। শেষ মুহূর্তে পুরুলিয়া নিয়ে দই টানাটানি বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে। এবার আসি বিস্তারিত খবর। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গত শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেদিন থেকেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এর 48 ঘন্টার মধ্যেই বড় পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গেও আইপিএস রাজীব কুমার যুক্ত থাকতে পারবেন না বলেই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গত ডিসেম্বরে বিতর্কিত আইপিএস রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। প্রশ্ন উঠেছিল, কেন এই বিতর্কিত আইপিএসকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানো হয়েছিল। এরপরেই ঘটে সন্দেশখালী কাণ্ড। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপর দেখা গেল নিয়োগের মাত্র 3 মাসের মধ্যে রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মোতাবেক পশ্চিমবঙ্গের ডিজি পদ থেকে রাজীব কুমার ছাড়াও অপসারণ করা হয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকে। জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজি পদে নতুন নিয়োগের জন্য বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারকে 3টি নাম পাঠানোর কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আপাতত রাজীব কুমারের ঠিক নিচের পদে থাকা পদাধিকারী ডিজির দায়িত্ব সামলাবেন। 2013 সালে সারদা অর্থলগ্নি সংলগ্ন মামলার তদন্তের জন্য রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের রোজকার কাজ দেখার দায়িত্ব ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। 2013 সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন তিনি। তারপরেই তিনি শিরোনামে আসেন। তারপর আস্তে আস্তে যত দিন গড়িয়েছে তত দেখা যাচ্ছে যে রাজ্য প্রশাসনের এই ডিজি রাজীব কুমার তিনি সম্পূর্ণরূপে তৃণমূলের দিকে ঢলে পড়েছেন, এমনটা বিভিন্ন সময় পরিলক্ষিত করা গিয়েছে। আর তার জন্যই এই পদক্ষেপ অনুমান করা হচ্ছে, অর্থাৎ তার জন্যই তার বিরুদ্ধে এই সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আসি পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশ সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার হচ্ছে প্রমোটার। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত প্রমোটার। মুখ্যমন্ত্রীর নির্দেশের 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত প্রমোটারকে। বেআইনি নির্মাণের অভিযোগে প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘন্টা আগেই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে বার্তা দেন যে বেআইনি নির্মাণ যারা করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। আগেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিল, বহুতলটি তৈরির কোনো অনুমতি দেওয়া হয়নি পুরসভা থেকে। এক কথায় বেআইনিভাবে এই নির্মাণ কাজ করা হচ্ছিল। মেয়রের নিজের এলাকায় এইভাবে বেআইনি নির্মাণ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন গার্ডেন রিচে। মাথার ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই সোমবার সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন গার্ডেন রিচে। তারপরে তিনি সেখানে আধিকারিকদের কড়া নির্দেশ দেন, দোষীদের কোনোভাবেই রিয়াত করা হবে না। কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। তার 1 ঘন্টার মধ্যে পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রমোটারকে। সামনেই লোকসভা নির্বাচন। গার্ডেন রিচ দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়, তার উপরে মেয়র ফিরহাদ হাকিম বিধানসভা এলাকার এটি। সে কারণে এই দুর্ঘটনা অত্যন্ত তাৎপর্যমূল্য বলেই মনে করা হচ্ছে। তাই খবর পেয়ে সাত সকালে অসুস্থতা অবস্থাতেই তিনি মুখ্যমন্ত্রী চলে যান সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তড়িঘড়ি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরবর্তী খবরে। ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে সিবিআই। নির্বাচনী বন্ড নিয়ে এই তোপের মুখে পড়েছে। নির্বাচনী বন্ড ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে এসবিআই। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্ত তথ্য প্রকাশ করছে না এসবিআই। তাই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে। নির্বাচনী বন্ড নিয়ে অসম্পূর্ণ তথ্য দিয়েছে এসবিআই। এই মর্মে একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ মামলাটি শুনানি হয়। সেখানে চন্দ্রচূড় সাফ জানিয়ে দেন, এসবিআই এর কাছে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত যা তথ্য রয়েছে সেটা পুরোটাই প্রকাশ করতে হবে। ব্যাংক যেভাবে তথ্য প্রকাশ করছে সেই আচরণ খুবই আপত্তিকর।
তারা ভাবছে শীর্ষ আদালত যে কয়েকটা তথ্যের বিষয়ে উল্লেখ করছে সেটুকু প্রকাশ করতে হবে। বিষয়টা মোটেও তা নয়। সমস্ত তথ্য যখন চাওয়া হচ্ছে তাহলে সম্পূর্ণ তথ্যই দিতে হবে এসবিআইকে, কোনো তথ্যই যেন গোপন না থাকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আচরণে ক্ষুব্ধ হয়ে তথ্য প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির 5 বেঞ্চ জানিয়েছে আগামী বৃহস্পতিবার 21শে মার্চ বিকেল 5টার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে এসবিআইকে। সেই সঙ্গে জমা দিতে হবে বিশেষ হলফনামা। সেখানে স্পষ্ট উল্লেখ করতে হবে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিয়েছে এসবিআই। ব্যাংকের দেওয়া সমস্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আপলোড করতে হবে। প্রসঙ্গতভাবে উল্লেখ করা যায়, নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন নির্বাচনী বন্ডের ইউনিক নম্বর সহ অন্যান্য তথ্য দেয়নি এসবিআই, এই মর্মে একটি নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের নোটিশের পরেও তারা পুরো তথ্য দেয়নি, আর তার জন্যেই চটেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আর তার ফলেই একদম সম্পূর্ণ ডেডলাইন বেঁধে দিয়েছেন আগামী 21 তারিখে সম্পূর্ণরূপে তথ্য প্রকাশ করতে হবে, এবং তথ্য প্রকাশ করার পরে সেই তথ্য আবার ফের নির্বাচনী কমিশনের ওয়েবসাইটে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, এমনটা নির্দেশ। আসি পরবর্তী খবরে। শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন নওশাদ সিদ্দিকী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাকেই। রবিবার ISF নেতা নওশাদ সিদ্দিকী জানিয়েছেন দল অনুমতি দিলে তিনি প্রার্থী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের মতো আসনে ভাঙড়ের বিধায়ক প্রার্থী হলে যে আপত্তি নেই তাও স্পষ্ট জানিয়েছে CPM-এর কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী। জোটের ক্ষেত্রে এমনিতেই ডায়মন্ড হারবারের আসন দাবি জানায়নি কংগ্রেস, তাই নওশাদের দল ISF তাকে নির্বাচনে লড়াই করার অনুমতি দিল সম্মুখ সমরে হতে পারে অভিষেক এবং নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারের লোকসভা তাই প্রার্থী হওয়া প্রসঙ্গে নওশাদ বলছেন, আমি 100% প্রস্তুত আছি ডায়মন্ড হারবারের লড়াই করার জন্য। দলের একটা মত রয়েছে, নেতৃত্বরা সকলেই সেখানে মতামত জানাচ্ছেন। এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি। আশা করছি আগামীকাল এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তাহলে আমি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাব। জোটের জন্য শরিকদের উদ্দেশ্য করে ভাঙড় বিধায়ক আরও বলেন, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক, এখন বামেরা সংযুক্ত মোর্চা রাখবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। জোটের জন্য দরজা আমরা খুলে রেখেছি, বামেরা কি করবে দেখার বিষয়। বিজেপি তৃণমূলকে পরাজিত করার জন্যই জোট করতে চায়, এমনটা পরিষ্কারভাবে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। 2024 সালে লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানাতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আসি পরবর্তী খবরে। বাংলার আসন দফা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে। দীর্ঘ টানাপোড়েনের পর এবার সম্ভবত বাংলায় আসন দফা চূড়ান্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের। তৃণমূল আগেই জানিয়ে দিয়েছিল বাংলায় এককভাবে লড়াই করবে। ইতিমধ্যে 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরেই কার্যত হাতশিবির, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের মনোমালিন্য হচ্ছিল না, এমনটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একতরফাভাবে বাধ্য হয়ে বামেদের সঙ্গে বাংলার লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। যদিও পুরুলিয়া আসনটি এখনোভাবে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারেনি দুই শিবিরই। আজ সোমবার মহারাষ্ট্রের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার যোগ দিয়েছিলেন ইন্ডিয়া জোটের শরিকরা। এরপরেই শোনা যায় এদিন বাংলার আসন দফা কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কংগ্রেসের দাবি ছিল 14টি আসন, পাল্টা CPM জানিয়ে দেয় 12টি আসনে হাতশিবিরকে ছেড়ে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, পুরুলিয়া, বহরমপুর, জঙ্গিপুর, বীরভূম, উত্তর কলকাতা, ব্যারাকপুর। তবে এই আসনগুলির মধ্যে মূলত পুরুলিয়া, কোচবিহার আর বারাসাত নিয়ে দই টানাটানি চরম পৌঁছায় বলেই সূত্রের খবর। কারণ এই 3 আসন ফরওয়ার্ড ব্লকের পুরনো আসন। ইতিমধ্যে ফ্রন্টের তরফে কোচবিহার আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। এদিকে পুরুলিয়ার আসনটি নেপাল মাহাতোর জন্য চাইছে কংগ্রেস, কিন্তু যেহেতু এটি অশোক ঘোষের নিজের এলাকা তাই ফরওয়ার্ড ব্লকও এই আসন ছাড়তে নারাজ। সব জানিয়ে দিয়েছে পুরুলিয়া কংগ্রেসের সঙ্গে কোনো রকম সমঝোতায় হাঁটবে না ফরওয়ার্ড ব্লক। তাই এই সিদ্ধান্তে অখুশি CPM। ফলে যা খবর, পুরুলিয়ার দুই তরফের প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পুরুলিয়ার মতো আলিপুরদুয়ার নিয়েও দুপক্ষের চাপান উত্তেজনা চলছে। তবে শেষমেশ সেখানে এদিন প্রার্থী ঘোষণা করে RSP। প্রাক্তন সাংসদ মনোহর তীরকে মেয়ে মিলি ওরাও লড়বেন এই আসন থেকে। ব্যারাকপুর আসনটিতে প্রার্থী দিতে রাজি ছিল বামফ্রন্ট এবং কংগ্রেস দুই শিবিরই। শেষ পর্যন্ত সেখানে হয়তো প্রার্থী দেবে কংগ্রেসই। কংগ্রেসের সূত্রের খবর, দার্জিলিংয়ে বিনয় তামাং, রায়গঞ্জে ইমরান রামোস, উত্তর কলকাতায় প্রদীপ ভট্টাচার্য, ব্যারাকপুরে অশোক ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাতো, বহরমপুরের অধুর চৌধুরী, মালদহের দক্ষিণে ঈশা খান চৌধুরী প্রার্থী করা হতে পারে। বিভিন্ন সূত্রে এটা জানা যাচ্ছে। সোমবারই গোটা বিষয়টি, অর্থাৎ আজকে গোটা বিষয়টি সন্ধ্যার পরই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।